এই বল্টু সাপুরে ভাই, তোমার মেয়ে মুন্নি কোথায়? আমার যে বড় বিপদ হয়েছে গো। সাপুরে বল্টু ভাই, আমার স্ত্রীকে গতকাল রাতে সাপে কামড়িয়েছে। আচ্ছা ঠিক আছে কিংকং ভাই, তুমি এতটা ভেঙে পড়ো না। মুন্নি, তাড়াতাড়ি বাইরে আয়। তোর কিংকং আঙ্কেলের স্ত্রীকে সাপে কামড়িয়েছে, তার গা থেকে যে এখনই বিষ তুলতে হবে। আঙ্কেল, ও আঙ্কেল, তুমি একদম টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি। চলো বাবা চলো। এই কথা বলে মুন্নি শিয়ালিনী কিংকং এর বাড়িতে যায়। আর তার স্ত্রীর পা থেকে মুখ দিয়ে চুষে বিষ তুলে ফেলে। বাবা, এক্ষুনি উনি সুস্থ হয়ে যাবে। আন্টি পায়ে ওষুধটা লাগিয়ে দাও বাবা। সত্যি সাপুরে ভাই, আজ তোমার মেয়ের জন্য আমার স্ত্রী বেঁচে গেল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মা মুন্নি, তুই এত ছোট হয়ে এমন বিষধর সাপের বিষ তুলিস? তোর কোনো সমস্যা হয় না মা? আমার কিন্তু ভীষণ ভয় হয় তোর জন্য। এভাবে বিষ তুলতে তুলতে না জানি তুই কবে ওই বিষকে মরে যাস মা। বাবা, আমার যদি কোনো সমস্যা হতো তাহলে কি আমি বিষ তুলতাম? আমি তো একদম সুস্থ আছি বাবা, আমার কিচ্ছু হবে না বাবা। এই সন্ধ্যাবেলা তুমি এসব কি কুসংস্কার কথা বলছো শুনি? আমার মেয়ে কেন মরে যাবে? হ্যাঁ, উপরওয়ালার কৃপায় আমার মেয়ের কিচ্ছু হবে না। মা, তুমি শুধু শুধু বাবাকে তো কথা কেন শোনাচ্ছ? আমি তোমাদের একমাত্র মেয়ে বলি তো বাবার মনে এত ভয়। হয়েছে হয়েছে, বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না। রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, সাপুরে ভাই, জলদি তোমার মেয়েকে নিয়ে আমার পাশের বনে চলো। আরে বানর যে, এভাবে কেন কান্না করছিস? আজও কি কাউকে সাপে দংশন করেছে নাকি? হ্যাঁ সাপুরে ভাই, আমাদের বনের বুড়িমাকে সাপে দংশন করেছে। বুড়িমার তো দিনকালে কেউ নেই, বনে বনে ভিক্ষা করে খেয়ে বেড়ায়। এখন তো রোজই এই বনে সাপ দংশন করছে। এই সাপের উপদ্রবে বনের কেউ তো ঘরে বাইরে কোথাও শান্তি পাচ্ছে না। তোমরা আমার সাথে চলো, আমি ওই বুড়িমাকে বাঁচাবো। আমি থাকতে কাউকে মরতে দেব না। মারে, এই বনে যে তুই একমাত্র ভরসা, তোকে নিয়ে যে আমার ভীষণ গর্ব হয় রে মা। চল মা চল। এরপর মুন্নি শিয়ালিনী বনে গিয়ে বুড়িমার বিষ তুলে দেয় আর সেখান থেকে চলে আসে। রাত হলে বল্টু শিয়াল আর শিউলি শিয়ালিনী বিছানায় শুয়ে শুয়ে বলে, ওগো, আমার মনে হচ্ছে এবার মেয়েকে সব সত্যিটা খুলে বলে দেওয়া উচিত। আসলে সে তো আমাদের মেয়ে না। এসব তুমি কি বলছো বউ? না 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 না, তুমি মুন্নিকে একদম বলবে না। সব জেনে মুন্নি অনেক কষ্ট পাবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো দেখি। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে শিউলি শিয়ালিনী স্বপ্ন দেখে, এই শিউলি, তোকে আমি কতদিন থেকে বলছি তুই আমার মেয়েকে দিয়ে দে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। তুই যদি আমার মেয়েকে ফিরে না দিস তাহলে আমি এই বনের কাউকে বাঁচতে দেব না। এই বনকে আমি মরুভূমি করে দেব। এই সাপ মাতা কাউকে বাঁচতে দেবে না। কে তুমি? আমার কাছে কেন আসছো? আমি আমার মেয়েকে তোমাকে কেন দেব? আমার কাছে আসবে না তুমি। এসো না বলছি। ছেড়ে দাও
ঠিক তখনই শিউলি শিয়ালিনীর ঘুম ভেঙে যায়। আর সাপুরে বল্টু শিয়াল শিউলি শিয়ালিনীর এমন চিৎকার শুনে বলে, বউ, তুমি কি আজও এসে একই স্বপ্ন দেখলে? হ্যাঁ গো হ্যাঁ, আমি আজও সেই একই স্বপ্ন দেখেছি। সাপ মাথা এসে আমার মেয়েকে চাচ্ছে গো। ওগো, আমি আমার মেয়েকে হারাতে চাই না, আমি আমার মেয়েকে হারাতে চাই না গো। বউ, এবার তুমি ঘুমিয়ে পড়ো দেখি, কাল সকালে দেখা যাবে। পরের দিন সকাল হতে না হতে, সাপুরে বল্টু ভাই, তাড়াতাড়ি সর্দারের বাড়িতে চলো, সর্দার সাহেবকে সাপে কামড়েছে। এরপর বল্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী সর্দার সাহেবের বাড়িতে যায়। আর গিয়ে দেখে সেখানে আগে থেকেই একটি কবিরাজ সর্দার সাহেবের বাড়িতে এসে হাজির হয়েছে। কবিরাজটা সাপুরে বল্টু শিয়ালকে দেখে বলে, আমি হলাম শহরের বিখ্যাত সাপুরে কবিরাজ। এই সর্দারের বিষ তোলা একেবারে অসম্ভব। এই সর্দার সাহেবকে এক কালনাগিনী দংশন করেছে। এই কালনাগিনীর বিষ সর্দারের মাথায় উঠে গেছে, তাকে আর বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। কবিরাজ আঙ্কেল, আমি একটু চেষ্টা করে দেখতে পারি? আরে আরে, কানি আঙ্গুলের মতো একটা মেয়ে, তুমি আবার কি চেষ্টা করবে? এখানে আমার মতো বড় সাপুরি কবিরাজ হার মেনে গেছে, আর সেখানে তুমি করবে চেষ্টা? এরপর মুন্নি শিয়ালিনী কবিরাজের কোনো কথা না শুনে তার মুখ দিয়ে সর্দার সাহেবের ক্ষতস্থান থেকে বিষ তুলে আর বলে, বাবা, সর্দার সাহেবের ক্ষত স্থানে এবার মলম লাগিয়ে দাও। আপনারা কোনো চিন্তা করবেন না, সর্দার সাহেব একটু পরে সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পরে সর্দার সাহেব পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর এমন আজব কাণ্ড দেখে কবিরাজ সাপুরে অবাক হয়ে যায়। এরপর মুন্নি শিয়ালিনী ও তার বাবা বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর এদিকে কবিরাজ সাপুরে মনে মনে বলে, আমি কি দেখলাম? এ কোনো সাধারণ মেয়ের কাজ কখনোই হতে পারে না। আমার ধারণা সঠিক, এ নিশ্চয় সর্পকন্যাই হবে। এর আসল পরিচয় আমাকে সাপুরে বল্টুর কাছ থেকে এখনই জানতে হবে। এই বলে কবিরাজ বল্টু সাপুরের বাড়িতে যায় আর বলে, এই সাপুরে, সত্যি করে বল, এই মেয়ে কি তোর? এইটুকু ছোট্ট মেয়ে এমন কালনাগিনীর বিষ তুলতে পারে, এটা আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, এই মেয়ে কে? এরপর বল্টু সাপুরে ভয়ে কবিরাজ থেকে সব কথা খুলে বলে। সব কথা শুনে কবিরাজটি হাসতে হাসতে বলে, এতদিন ধরে আমি এই মেয়েটিকে খুঁজছিলাম, আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। এই মেয়েকে নিয়ে গিয়ে আমি আমার স্বার্থ হাসিল করব, আর আমি হব এই রাজ্যের রাজা। তোর মেয়েকে এক্ষুনি বাইরে আসতে বল। না না, ওগো, তুমি আমার মেয়েকে কিছুতেই এই বদমাশের হাতে তুলে দেবে না। হায় সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে রক্ষা করো, তুমি আমার মেয়েকে রক্ষা করো সৃষ্টিকর্তা। আর ঠিক তখনই সেখানে সাপ মাথা এসে হাজির হয় আর কবিরাজকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে যেতে চাস? সাপুরে বল্টু আর বলে যে সর্পকন্যাকে ফিরিয়ে দিতে আমার কাছে। সেই দিন সর্পকন্যাকে আমি বনে রেখেছিলাম সর্বশক্তি দান করার জন্য, আর তুমি তাকে সেখান থেকে নিয়ে এসেছো। তবে কবিরাজ, তোকে আমি এখনই ধ্বংস করে দেব। এই কথা বলে সাপ মাথা কবিরাজটিকে উধাও করে দেয় আর বলে, সাপুরে বল্টু, এবার সর্পকন্যাকে আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে। তোমরা এসব কি বলছো? আমি কি তাহলে সাধারণ কেউ নয়? আমি একজন সাপ। তো সাপ মাতা, আমি আমার বাবা মাকে রেখে এখান থেকে যেতে পারবো না। আমি আমার বাবা মার সাথেই থাকবো। সর্পকন্যা, তুমি যদি এখান থেকে না যাও তাহলে সর্পরাজ্যের রাজা এই বনের সবাইকে ধ্বংস করে দেবে। তুমি কি সেটা চাও? না না, আমি এই বনের ধ্বংস দেখতে চাই না। আমি তোমার সাথে যাব। তবে বাবা মা, রোজ পূর্ণিমার রাতে
আমি তোমাদের সাথে দেখা করতে আসবো। এরপর মুন্নি শিয়ালিনী ও সাপ মাথা সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আর রোজ পূর্ণিমার রাতে মুন্নি শিয়ালিনী তার সর্পরূপ ধরে তার বাবা মার সাথে দেখা করতে আসে। মা, ও মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে। কি একটা বাড়ি করেছো, রোদে ছিটে ফোটাও নেই। আমি একটু রোদে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠানে ফুল গাছের ওখানে একটা পাটি রেখেছি, ওখানে গিয়ে রোদ পোহা কেমন? আমি তোর জন্য একটু পরে খাবার নিয়ে যাচ্ছি। আরে আরে, মেয়েটা দেখছি রোদে বেশ আরামে শুয়ে আছে। ইচ্ছে করছে আমিও গিয়ে মেয়েটার সাথে শুয়ে পড়ি। আচ্ছা, মেয়েটা তো এখন ঘুমিয়ে আছে। এই বলে সাপটি মুন্নি শিয়ালিনীর মাথায় থাকা ফুলের মধ্যে ঢুকে পড়ে। আহা, এখানেই তো দেখছি বেশ আরাম লাগছে। আমি বরং এখানে একটু আরাম করে ঘুমাই। মুন্নি, এই মুন্নি, কিরে মা, এই দেখো মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে। মুন্নি, এই মুন্নি, ওঠ মা, ওঠ। এই দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। ইস মা, দিলে তো আমার আরামের ঘুমটা একদম নষ্ট করে। কই, তুমি আমার জন্য কি এনেছো? দাও তো দাও। এই নে, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি। সে তখন থেকে তোকে আমি ডেকেই যাচ্ছি, তুই উঠছিস না। এই খাবার খেয়ে এবার আমাকে তুই উদ্ধার কর। এই বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে মুন্নির বন্ধু ববি চলে আসে আর মুন্নিকে বলে, কি রে মুন্নি, তোর কি আজ আমাদের পুতুল বিয়ের কথা মনে নেই? তোর জন্য যে সবাই বাগানে পুতুল নিয়ে অপেক্ষা করছে। আরে তাই তো বাপি, আমি তো সত্যি একদম ভুলে গিয়েছিলাম। চল চল মা, আমি ববির সাথে পুতুল বিয়ে দিতে গেলাম। চল চল ববি, আর দেরি করিস না, চল। এই বলে মুন্নি শিয়ালিনী ববির সাথে পুতুল বিয়ে দেওয়ার জন্য চলে যায়। এদিকে মুন্নি কিছুতেই বুঝতে পারল না যে ওর মাথায় ফুলের মধ্যে একটা সাপ আছে। মুন্নি, এই পুতুলের সাথে আজ তোর বিয়ে। এবার তুই এই পুতুলকে নিয়ে 7 পাক ঘুর, কেমন? আমি শুনেছি যার সাথে বিয়ে হয় তার সাথে নাকি 3 বার কবুল বলতে হয়, কিন্তু এই পুতুল তো কথাই বলতে পারবে না। তাই তুই এই পুতুলকে নিয়ে 7 পাক ঘুরবি, তাহলে তোদের বিয়ে হয়ে যাবে। আরে আরে, তাহলে এই মেয়ে যদি আমাকে নিয়ে 7 পাক ঘোরে, তবে তো এই মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আচ্ছা মা, বিয়ে কেমন করে হয়? বাবাকে তুমি কি করে বিয়ে করেছো? কি ব্যাপার বলো তো বাবা, হঠাৎ তুমি এসব কথা কেন বলছো? যে বিয়ে কি করে হয়? যার সাথে বিয়ে হবে তারা দুজনে একসাথে 7 পাক ঘুরলেই তারা দুজনে স্বামী স্ত্রীর বাঁধনে আবদ্ধ হয়, বুঝতে পেরেছো? তাহলে তো ওই মুন্নি মেয়েটা আমার বউ আর আমি ওর স্বামী। এই বলে সাপটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এই মেয়ে, তুই আমার বাগানের সব ফুলগুলো কিনে এভাবে চুরি করলি? হ্যাঁ, চোর কোথাকার! এসব তুমি কি বলছো বাঘিনী মাম্মি? আমি তো তোমার বাগান থেকে ফুল ছিঁড়িনি। এসব ফুল তো আমি ববিদের বাগান থেকে এনেছি। হ্যাঁ হ্যাঁ, মুন্নি তো একদম সত্যি কথাই বলছে।
ও তো আমাদের বাগান থেকে এসব ফুল এনেছে। আপনি মুন্নিকে শুধু শুধু এখন চোরের অপবাদ দিচ্ছেন। এই মেয়ে, এই চুরি করে আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তবে রে। এই বলে বাঘিনী মুন্নি শিয়ালিনীকে আর ববিকে মারতে থাকে। আর এসব সাপটি দেখে ছুটে মুন্নি শিয়ালিনীর কাছে আসে। সাপকে দেখে বাঘিনী চিৎকার করে বলে ওঠে, ওরে বাবা রে, এই সাপ আবার কোথা থেকে এলো? এই মেয়ে তো দেখছি সাপ সাথে নিয়ে ঘোরে। কি দোষী মেয়ে রে বাবা। এই বলে বাঘিনী সেখান থেকে পালিয়ে যায়। মুন্নি, এই সাপ কি তোর বন্ধু হয় নাকি রে? কিভাবে হিরোর মতো এসে তোকে ওই বাঘিনী মামির হাত থেকে বাঁচিয়ে দিল? আরে আরে বাবি, ও আমার বন্ধু কি করে হবে? আমি তো এই সাপটাকে এই প্রথম দেখলাম। আচ্ছা, এখন চল তো চল। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এভাবে রোজ রোজ মুন্নি যখনই কোনো বিপদে পড়তো তখনই সাপটি মুন্নিকে বাঁচাতো। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। দেখতে দেখতে মুন্নি শিয়ালিনী অনেক বড় হয়ে যায়। একদিন তাকে পাত্রপক্ষ দেখতে আসে। মেয়ে তো আমার খুব পছন্দ হয়েছে। বাবা বল্টু, তুই কি বলিস? মেয়ে কি তোর পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ মা, মেয়ে তো আমার খুব পছন্দ হয়েছে। তা তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মুন্নি। বাহ, খুব সুন্দর নাম। মা, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। এসব কথা সাপটি শুনছিল। তখন সাপটি রেগে তাদের সামনে যায়। সাপকে দেখে পাত্রপক্ষ সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এই সাপ তো দেখছি সে ছোট থেকে আমার পিছুই ছাড়ছে না। না, আমি এক্ষুনি সাপুরেকে ডেকে এনে এই সাপকে তাড়াবো। এই বলে রূপা শিয়ালিনী সাপুরেকে ডেকে আনে। আর সব কথা তাকে খুলে বলে। আমি এক্ষুনি বিন বাজিয়ে এই সাপকে খাঁচায় বন্দি করছি। এই বলে সাপুরিয়া বিন বাজাতে থাকে। আর তখন সাপটি রেগে গিয়ে বলল, আমাকে ধরা এত সহজ না। আর রূপা আমার স্ত্রী। রূপা, তোমার কি মনে নেই তুমি যখন ছোটবেলায় পুতুল বিয়ে দিচ্ছিলে তখন আমি তোমার মাথার ফুলে ছিলাম। তুমি আমাকে নিয়ে 7 পাক ঘুরেছিলে, তাই তখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। সেই তখন থেকেই আমি তোমাকে আমার স্ত্রী ভাবি। আরে সেটা তো ছিল একটা পুতুল খেলা। তাই আমি বলছি, রূপাকে ছেড়ে তুই এক্ষুনি চলে যা, নইলে আমি তোকে এই খাঁচায় বন্দি করে সারা জীবনের জন্য আটকে রাখবো। তখন সাপটি চোখের পানি ফেলে রূপা শিয়ালিনীর হাত ছুঁয়ে সেখান থেকে চলে যায়।